আচ্ছা, তো গতদিনে আমাদের আলোচনার বিষয় ছিল যে সোশ্যাল বুকমার্কিং। তো বিষয়টা হচ্ছে সোশ্যাল বুকমার্কিং কিভাবে করতে হয়। এটা আপনাদেরকে গতকালকে আমি করে দেখাইছি যে আপনারা সোশ্যাল বুকমার্কিং কিভাবে করবেন। বা দেখা যাচ্ছে যে একটা ওয়েবসাইটকে বা আপনার ওয়েবসাইটকে বা আপনার লিঙ্ককে একটা ওয়েবসাইটে গিয়ে কিভাবে বুকমার্ক করে আসবে। মনে আছে সবার এটা? জি স্যার, মনে আছে। আচ্ছা। স্যার, একটা ওয়েবসাইটে গিয়ে আমার একটা মানে ওয়েবসাইটের লিঙ্ক ওইখানে দিয়ে আসলে এটাকে কি বলে, সোশ্যাল বুকমার্কিং? আচ্ছা, এটাকে বলে হচ্ছে ব্যাকলিংক। এখন এই আপনার ওয়েবসাইটের লিংক একটা ওয়েবসাইটে দিয়ে আসবেন, এটাকে বলা হচ্ছে যে ব্যাকলিংক ক্রিয়েট করা। এখন ব্যাকলিংক ক্রিয়েট করার বেশ কিছু ওয়ে আছে। তার মধ্যে একটা হচ্ছে যে এই যে সোশ্যাল বুকমার্কিং। আচ্ছা, তো সোশ্যাল বুকমার্কিং এর বিষয়টা মোটামুটি আমাদের কাছে ক্লিয়ার যে কিভাবে করব। বা দেখা যাচ্ছে যে যদি আরেক আপনারা প্র্যাকটিস করেন দুই একবার তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে যে সোশ্যাল বুকমার্কিং তো আমরা করলাম, একটা ওয়েবসাইটে গিয়ে আমাদের ওয়েবসাইটের লিংক সেখানে বুকমার্ক করে দিয়ে আসলাম, এবং দেখা যাচ্ছে যে সেখান থেকে একটা লিংক আমরা পাইলাম যে যেটা আমরা হচ্ছে পরবর্তী দেখতে পাচ্ছি যে আমাদের যে সাইটের লিংকটা বা আমরা যে আর্টিকেলের যে লিংকটা ওইখানে বুকমার্ক করে রাখছি সেটা আসলে ওখানে সাবমিট হয়েছে কিনা। এখন বিষয়টা হচ্ছে যে আমরা আসলে কাজ করব ক্লায়েন্টের জন্য। ক্লায়েন্ট আমাদেরকে দিবে যে আপনি আমার জন্য কাজ করেন, যে আমার জন্য এই লিংকটা আপনি 40টা সাইডে বুকমার্ক করে আসেন, আপনি 50টা সাইডে বুকমার্ক করে আসেন। তো ব্যাকলিংক আমরা যখন ক্রিয়েট করা মানে ব্যাকলিংক সম্পর্কে যখন বিস্তারিত বলা হয়েছে, তখন একটা বিষয় বলা হয়েছে এরকম যে আপনি যেখানেই ব্যাকলিংক ক্রিয়েট করেন না কেন, যেভাবেই ব্যাকলিংক ক্রিয়েট করেন না কেন, আপনাকে দেখতে হবে যে এই ওয়েবসাইট বা যে ওয়েবসাইটের সাথে আপনার লিঙ্ক বিল্ডিং হচ্ছে তাদের কোয়ালিটি যেন বেটার হয়, বা তাদের ডিএপিএ যেন খুব ভালো পরিমাণ হয়, বা দেখা যায় তাদের ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো আছে এগুলো যেন ভালো মানের হয়। তো আমরা গতকালকে ফাইবারে দেখেছিলাম একটা বিষয়, একটু দেখাই। আচ্ছা, সোশ্যাল বুকমার্কের কাজগুলোতে যদি আমরা যাই, একটা বিষয় খেয়াল করে দেখবেন যে এখানে যে পরিমাণটা অর্থাৎ কাজের যে পরিমাণ এটা খুবই কম, অর্থাৎ এখানে কম্পিটিশনটা খুবই লো। আমরা যদি এই কাজটা ভালোভাবে শিখতে পারেন আর এই কাজটা যদি আমরা সার্ভিস হিসেবে সেল করতে পারেন, তাহলে এখানে কম্পিটিশনটা খুবই লো, এবং দেখা যাচ্ছে আপনাদের সেল হওয়ার পসিবিলিটি বা কাজ পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়। তো মনে করতে পারেন যে এখানে গিগই নাই বা 2-4টা গিগ আছে, 600টা গিগ আছে, এখানে আসলে কাজ হয় কিনা। কিন্তু দেখেন যে এদের প্রোফাইলগুলোতে কতগুলো করে কাজ আছে। মোটামুটি সবার প্রোফাইলে রিভিউ রেটিং আছে, এবং মিনিমাম 5টা 7টা 10টা 15 20টা পর্যন্ত কাজ করা আছে। একটা প্রথমের যে প্রোফাইলটা দেখলাম এটাতে প্রায় 700টার মতো কাজ কমপ্লিট করা আছে। তো এখানে কিন্তু কম্পিটিশনটা কম হলেও এখানে কাজের পরিমাণটাও মোটামুটি ভালো। এদিকে যে বিষয়টা, যে দেখেন এখানে অনেক গিগ দেখাচ্ছে। আর আমরা একটু যদি এখান থেকে ফিল্টার করি অ্যাজ এ বায়ার, যদি জাস্ট এখানে নিউ সেলার বা অনলাইন সেলারে যদি যাই, দেখেন মাত্র 39 গিগ অ্যাভেলেবেল, অর্থাৎ এখন অ্যাক্টিভ আছে 39 গিগ। মানে 39টা প্রোফাইলের মানে এই যে যাদের গিগ তারা এখানে অ্যাক্টিভ আছে। এখন বিষয়টা হচ্ছে যে একটা ফাইবার প্রথম পেজে একটা গিগ মানে প্রথম পেজে গিগ লোড হয় হচ্ছে আপনার 48টা। তো এখানে মাত্র 39 গিগস আমাদেরকে শো করছে। তো এদের মধ্যে যদি আপনার একটা গিগ থাকে, অথবা এই 651টা গিগের মধ্যে যদি আপনার একটা গিগ থাকে, আর আপনি যদি এরকম সময় অ্যাক্টিভ থাকেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার গিগটা যদি একদম লাস্টেও থাকে, অর্থাৎ 651 বা 652 নাম্বার গিগটা যদি আপনার হয়, আর আপনি যদি অ্যাক্টিভ থাকেন, তাহলে আপনার গিগটা প্রথম পেজে শো করবে। সেক্ষেত্রে কাজ পাওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যায়। এখন একটা বিষয়, যে এখানে সোশ্যাল বুকমার্কের গিগ যদি আপনি পাবলিশ করেন, সেক্ষেত্রে কি হয় যে বায়ার রিকোয়েস্টের ক্ষেত্রে যে বিষয়টা আছে, আপনারা দেখবেন যে যখন বায়ার রিকোয়েস্ট আসে, ওইখানে আপনারা বায়ার রিকোয়েস্ট লিখতে লিখতেই দেখবেন যে 50 60 100 200 জন হচ্ছে ওইখানে বায়ার রিকোয়েস্ট সেট করা হয়ে গেছে। তো এখানে আসলে গিগে আছে হচ্ছে আপনার 651টা। তারপরে আপনার এখানে যদি একটা বায়ার রিকোয়েস্ট আসে, তাহলে হচ্ছে ওখানে বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবে
এই 651 জন, কিন্তু আসলে সবাই তো অ্যাক্টিভ থাকে না, বা সবাই হয়তো ওইভাবে বায়ার রিকোয়েস্ট সেট করেও না। তো দেখা যাচ্ছে এখানে কম্পিটিশনটা একটু কম। তো বায়ার রিকোয়েস্ট থেকেও বায়ারের নজরে আসা বা দেখা যাচ্ছে বায়ারের কাছ থেকে কাজ দেওয়াটা একটু কম্পারেটিভলি ইজি হয়। এটা একটা বিষয়। তো আমরা একটু দেখি যে এরা আসলে কি সার্ভিস দিচ্ছে। এটাই দেখি, সোশ্যাল বুক মার্কিং যেহেতু ইনি অনেক ভালো সেলার, প্রথমে আসছেন একদম সার্চে। স্যার একটা কোশ্চেন করি। জি বলেন। স্যার ওই যে হচ্ছে গতকালকে আমরা যে বিষয়টা দেখছিলাম সেটা হচ্ছে এখানে দেখাইলেন না একটু আগে অ্যাভেলেবল সার্ভিস একটা হচ্ছে 600 সামথিং দেখাইলো। তো তারপর হচ্ছে স্যার ক্যাটাগরিতে গেলে পরে, স্যার একটু ক্যাটাগরিতে যান। ক্যাটাগরিতে? এই যে এখানে, হ্যাঁ হ্যাঁ কোন হ্যাঁ, এই যে ক্যাটাগরিতে? স্যার এখানকার যে ক্যাটাগরি, আচ্ছা এখানে এই যে। এই যে রেজাল্ট ফর সোশ্যাল বুক মার্কেটিং যে ক্যাটাগরি, জি জি। স্যার এই যে দেখেন এইখানে হচ্ছে অল ক্যাটাগরির মধ্যে আবার 651টা দেখায়, তারপর আবার ইন্ডিভিজুয়ালি এরকম হচ্ছে ভাগ 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 করে হচ্ছে কি দেখায়। স্যার আচ্ছা এই বিষয়টা একটু কেমন যেন লাগলো। গতকালকে আমরা হচ্ছে ডাটা এন্ট্রি দিয়ে মানে লিড জেনারেশন দিয়ে একবার সার্চ দিছিলাম, দেওয়ার পর হচ্ছে যে অ্যামাউন্টটা আসছে, তারপরে এরকম ক্যাটাগরির মধ্যে যে দেখি কি ওই অ্যামাউন্টটা হচ্ছে অল ক্যাটাগরির মধ্যে আসছে। পরবর্তীতে নিচে আবার আরেকটা লিড জেনারেশন ছিল, ওখানে আবার অন্য আরেকটা অ্যামাউন্ট দেখাচ্ছিল। স্যার এই ক্ষেত্রে স্যার কোনটা আর কি ধরবে, এরকম মানে কোনটা দেখবো যে কোনটাতে হচ্ছে বেশি ইয়া আছে, এক্স্যাক্টলি অ্যামাউন্টটা কতটুকু, এটা কিভাবে বুঝবো স্যার? আচ্ছা ঠিক আছে। কনফিউজড হয়ে যাই তো। আচ্ছা ঠিক আছে। এইভাবে আসলে এত বেশি ফিল্টার করার প্রয়োজন নেই। আপনারা হচ্ছে সবসময় চেষ্টা করবেন যে ওভারঅল যে কম্পিটিশনটা আছে ওইটাকে আপনারা কম্পিট করার চেষ্টা করবেন। তো এখানে হয়তো আপনি এই ক্যাটাগরিতে গিয়ে দেখছেন যে সোশ্যাল বুক মার্কিং এ এখানে বলা আছে যে মাত্র 19টা গিগ, তাই না? কিন্তু আপনারা জি স্যার। এটা আসলে কম্পিট করলে হবে না, আমাদেরকে কম্পিট করতে হবে যে ওভারঅল সব ক্যাটাগরিতে যারা হয়তো সার্ভিস দিচ্ছে এই ধরনের সার্ভিস, তাদের সাথে আমাদের কম্পিট করতে হবে। আপনাদের একটা বিষয় বলি। আবার এই যে এখানে হচ্ছে 651টা হচ্ছে অ্যাভেলেবল সার্ভিস। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা একটা বিষয় একটু বলি, যে আপনারা যখন ডেটা এন্ট্রির কাজ করেন তাই না, তো ডেটা এন্ট্রির কাজে বা গিগে আপনারা কত রকমের সার্ভিস দেন ওইখানে? প্রায় 4 থেকে 5। স্যার অনেক রকমের। হ্যাঁ 4 থেকে 5 ধরনের সার্ভিস কিন্তু আপনারা দেন। কোথাও থাকে ইনসার্ট ডেটা, কোথাও থাকে হচ্ছে আপনার ফরম্যাট ডেটা, কোথাও থাকে কপি পেস্ট, এইভাবে আপনারা এখানে দিয়েছিলেন না, মনে আছে কি? জি স্যার, জি স্যার। তো এই সবগুলো মিলে কিন্তু আপনাদেরকে কমপ্লিট করতে হবে, কারণ আপনাদেরকে যদি ইনসার্ট ডেটা করতে দেওয়া হয় আপনারা পারবেন, যদি কপি ডেটা করতে দেওয়া হয় পারবেন, বা দেখা যাচ্ছে একটা ডেটা এন্ট্রি গিগে সব ধরনের সার্ভিসই কিন্তু মোটামুটি অ্যাভেলেবেল থাকে। তো এইটা হচ্ছে বিষয়। তো আমাদেরকে আসলে সবার সাথেই কমপ্লিট করতে হয়, তাই না? জি স্যার। তো এই কারণে আমরা তাহলে সেক্ষেত্রে আমরা কোনটা দেখবো স্যার? এই যে উপরে যেটা থাকে অ্যাভেলেবল হ্যাঁ সার্ভিস। অ্যাভেলেবেল সার্ভিস আমরা এটা দেখবো, এটা হচ্ছে আমাদের মানে কমপ্লিট করার বিষয়, বা আমরা এদের সাথে কমপ্লিট করব। স্যার যদি আমরা কোনো হচ্ছে ট্যাগ হচ্ছে রিসার্চ করতে যাই সেক্ষেত্রেও তো এটাই দেখবো, তাই না? হ্যাঁ সেক্ষেত্রেও এটাই দেখবো। ওকে স্যার। ঠিক আছে। আচ্ছা তো আমরা একটু এদের সার্ভিসগুলো দেখি যে এরা আসলে কি ধরনের সার্ভিস দিচ্ছে। বলছে আই উইল ক্রিয়েট হাই কোয়ালিটি টপ 300 সোশ্যাল বুকমার্কস অন হাই পিয়ার সাইট। আচ্ছা একটা বিষয় একটু বলি, যে উনি বলছে 300, এটা বলে ধরে নিলাম। তো কেউ হয়তো তার এটা দেখেই তার প্রোফাইলে চলে আসলো, এসে সে দেখতেছে যে আসলে তার কিন্তু দেখেন 2টা অর্ডার এখানে চলমান আছে অলরেডি। আচ্ছা তারপর আমাদেরকে দেখতে হবে বেসিক প্যাকেজটা। উনি বলছে $5 সার্ভিস দিচ্ছে, আর এখানে বলছে 300টা সোশ্যাল বুক মার্কেট। এটা একটু মানে মিসলিড করা হয়েছে, বা দেখা যাচ্ছে যে ইনফরমেশনটাকে একটু বেশি করে দেখানোর জন্য। অনেক সময় দেখেন না যে অফার দেয় যে 10 টাকায় 10 জিবি, কিন্তু নিচে লেখা থাকে শর্ত প্রযোজ্য, এরকম একটা বিষয়। উনি বলছেন 300টা সোশ্যাল বুক মার্কিং করে দিয়ে মাত্র $5। এটা হচ্ছে ওনার প্রোফাইলটা দেখে প্রথম যে ইমপ্রেশনটা হচ্ছে। কিন্তু পরবর্তীতে যখন আমরা ভিতরে আসলাম যে চার্জ প্রযোজ্য বা শর্ত প্রযোজ্য, আমরা দেখতে পাচ্ছি যে উনি বেসিক প্যাকেজটাতে বলছে যে 50টা হাই কোয়ালিটি সোশ্যাল বুক মার্ক $10 দিচ্ছে। ওনার গিগে দেখেন ইমেজে লিখে রাখছে $5 বা অর্ডার নাও 5। আর এখানে উনি বলছে যে 50টা সোশ্যাল বুক মার্কিং দিবে হাই ডিএপিএস সাইটে, উনি 2 দিন সময় দিবে, চার্জ হবে $10। স্ট্যান্ডার্ডে যাই 110টা দিবে, 3 দিন সময় $20। প্রিমিয়ামে $50 কাজ 250টা দিবে। এখানে কোথাও 300টার কথা উনি উল্লেখ পর্যন্ত করেন না যে 300টা দিবেন। মানে জাস্ট এখানে শুধু বলে রাখছে একটা চাকচিক্য যে আপনারা আসেন আমার গিকটা দেখেন, তারপর হচ্ছে বেসিক পড়েন,
তারপর ও আচ্ছা বেসিকে তো এই অবস্থা, তারপর সার্ভিস নেন আর না। তো নর্মালি যে বিষয়টা হয় যে যারা নিউ সেলার থাকে তারা হচ্ছে এই ধরনের বুক মার্কিং করে, হয়তো 40টা সাইডে করে, তারা হয়তো $5 চার্জ করে, কিন্তু এরা হচ্ছে মোটামুটি কাজ পাচ্ছে বা ভালো মানের এদের কাজ আছে বিধায় এদের চার্জটা একটু বেশি। আরেকটা গিগে একটু দেখি, এই গিগটাতে অনেক আচ্ছা একটা গিগ দেখলাম একটু আগে যে অনেক কাজ আছে, এই যে এটা এরই একদম এক্সাক্ট ইনফরমেশনটাই দিছে। আই উইল ডু 33 সোশ্যাল বুক মার্কিং অন হাই পিয়ার ব্যাকলিংস, ঠিক আছে, লেভেল 2 সেলার, অনেক কাজ করা আছে, একটা কাজ চলমান আছে। এরই একদম সঠিক ইনফরমেশনটাই দিছে যে উনি 33 ব্যাকলিংস দিবে, বা সরি 33 বুক মার্কিং করে দিবে, আপনার কাছ থেকে $5 চার্জ করবে। তো এটা ভালো, বা দেখা যাচ্ছে উনি একদম কারেক্ট ইনফরমেশনটাই দিছে, আপনারাও এটাই দেওয়ার চেষ্টা করবেন। আর এটার গিকটা দেখে প্রথমে কি মনে হচ্ছে যে না এই গিকটা থেকে সার্ভিস নেওয়া উচিত, কারণ উনি কি বলছেন 300টা টপ কোয়ালিটি সোশ্যাল বুক মার্কিং দিবে, কিন্তু পরে এসে দেখতে পাচ্ছি যে না, আসলে উনি দিবে হচ্ছে 50টা দিবে, $10 চার্জ করবে। তো এটা একটা তাদের স্যার 300টা বুক মার্কিং বলতে 300টা ওয়েবসাইটে গিয়ে লিংকটা সাবমিট করে দিয়ে আসতে হবে। হ্যাঁ এই ধরনের কথাই উনি বলছে, কিন্তু ওনার প্যাকেজটা ডিটেলস দেখেন, উনি বলছে যে হচ্ছে যে 50টা দিবে হাই কোয়ালিটি সোশ্যাল বুক মার্ক, $10 চার্জ করবে। তো এটা মানে হচ্ছে যে একটা বিজ্ঞাপনের মতো, যে আপনি বিজ্ঞাপন দিলেন যে এই 10 টাকায় 10 GB ইন্টারনেট, কিন্তু নিচে লিখে রাখলেন ছোট্ট করে যে শর্ত প্রযোজ্য। তো এইভাবে আসলে দেখাচ্ছে ওনার গিগটাতে উনি ভিউয়ার নিয়ে আসতেছে। এটা একটা ওনার মার্কেটিং স্ট্র্যাটেজি বা ওনার মার্কেটিং পলিসি। এটা এই ধরনের কাজ করার সময় আসলে ক্লায়েন্টকে কিভাবে রিপোর্ট করব আমরা যে হ্যাঁ আমি আপনার কাজটা করতেছি, তো এটার জন্য আমাদের একটা কমপ্লিট একটা রিপোর্ট তৈরি করতে হবে। বা দেখা যাচ্ছে যে আমরা যদি নিজেদের জন্য কাজ করি, বা দেখা যাচ্ছে যে আমাদের নিজেদের একটা ফিল্ড আমাদেরকে রেডি করে রাখতে হবে। ফিল্ড বলতে আমাদের এখানে ওয়েবসাইটের লিস্টগুলো আমাদেরকে রেডি করে রাখতে হবে, কারণ ক্লায়েন্ট যখন আমাকে কাজ দিবে, বা দেখা যাচ্ছে যে আহসান হাবিব একটা কাজ পাইলো যে 50টা সোশ্যাল বুক মার্কিং করতে হবে, দেন সে এইভাবে 50টা ওয়েবসাইট খুঁজে বের করলো, খুঁজে বের করে তাদের লিস্ট করলো, লিস্ট করে দেখলো যে হ্যাঁ এই সাইটগুলোতে ভালো বা এই সাইটগুলোতে সোশ্যাল বুক মার্কিং করা যায়, দেন সে ওই 50টা সাইটে গেল, বুক মার্কিং করলো, এবং দেখাচ্ছে রিপোর্ট রেডি করলো, কমপ্লিট রিপোর্ট। তো রিপোর্ট রেডি করে দেখাচ্ছে কিভাবে করবেন, কমপ্লিট রিপোর্ট রেডি করে সে ক্লায়েন্টকে ডেলিভারি করে দিল। তো এরপর যে বিষয়টা হলো যে আহসান হাবিবের কাছে কিন্তু ওই লিস্টটা থেকে গেল যে কোন ওয়েবসাইটে সে বুক মার্কিং গুলো করতে পারে বা বুক মার্কিং গুলো করা যাচ্ছে ভালোভাবে। তো দেন যে বিষয়টা হবে, পরবর্তীতে কোনো কাজ আসলে সে ওই 50টা ওয়েবসাইটকে বা ওই লিস্টটাকে ইউজ করে আবারও সে বুক মার্কিং করতে পারবে। এইটা একটা অনেক বড় সুবিধা যে আপনার কাছে যদি 100টা হাই ডিএপিএ সাইট থাকে, বা 100টা হাই ডোমেন অথরিটি পেজ অথরিটির যদি সাইটের লিস্ট থাকে আপনার কাছে যেখানে সোশ্যাল বুক মার্কিং করা যায়, তাহলে দেখা যাচ্ছে যে ওইটা দিয়ে আপনার অনেক কাজ করা পসিবল। তো এটা অবশ্যই একটা বড় একটা অ্যাডভান্টেজ। তো আমাদেরকে যে কাজটা করতে হবে, এই ধরনের হাই ডিএপিএ সোশ্যাল বুক মার্কিং সাইট খুঁজে বের করতে হবে। তো কিভাবে খুঁজবো, কিভাবে বুঝবো যে আসলে ডিএপিএ হাই কিনা, এই বিষয়গুলো একটু আমাদেরকে দেখতে হবে। আমরা যে কাজটা করবো যে আমরা একটা রিপোর্ট রেডি করব ক্লায়েন্টকে দেখানোর জন্য যে দেখেন আমি আপনার কাজটা করছি। তো রিপোর্টটা রেডি করব হচ্ছে গুগল শিটে। আপনারা যখনই কোনো কাজ করবেন, যে কোনো কাজ করেন, যে কোনো ফাইল ক্রিয়েট করেন, যে কোনো ফোল্ডার ক্রিয়েট করেন, অবশ্যই সেগুলোর একটা রিজনেবল নাম দিবেন। আচ্ছা, তো এই ক্ষেত্রে ক্লায়েন্টের কাছ থেকে আপনার কিছু রিকোয়ারমেন্ট লাগবে। ক্লায়েন্টের কাছ থেকে রিকোয়ারমেন্ট লাগবে কি, যে ক্লায়েন্ট আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিবে, যে লিঙ্কটার আপনার হচ্ছে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে হবে, বা দেখা যাচ্ছে যে লিঙ্কটার থ্রুতে আপনাকে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে হবে। গতকালকে আমরা যে কাজটা করেছিলাম যে একটা archive.org ওই ওয়েবসাইটটাতে গিয়ে আহসান হাবিবের যে প্রোফাইলটা, ওই প্রোফাইলের লিঙ্কটা আমরা ওখানে বুকমার্ক করে আসছিলাম, মনে আছে কি? জি স্যার মনে আছে। তো এই যে লিঙ্কটা জি স্যার মনে আছে। আহসান হাবিবের প্রোফাইলের যে লিঙ্কটা,
এই লিঙ্কটা হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে প্রোভাইড করবে। অর্থাৎ এখানে যদি আহসান হাবিবকে আমি ক্লায়েন্ট বা বায়ার মনে করি, আর আমি যদি তার সেই কাজটা করি, দেন আহসান হাবিব কিন্তু আমাকে লিঙ্কটা প্রোভাইড করছে। তো এই লিঙ্কটা ক্লায়েন্ট আমাদেরকে প্রোভাইড করবে। আরেকটা বিষয় হতে পারে যে ক্লায়েন্ট আমাকে হয়তো দিতে পারে যে তার মেইল দিয়ে তাকে হচ্ছে আইডি ক্রিয়েট করে তাকে হচ্ছে বুক মার্কিং করে দিতে হবে। এটা অনেক সময় ক্লায়েন্টরা ডিমান্ড করে। তো সেক্ষেত্রে যে কাজটা করবেন, আপনাদেরকে কিছু এক্সট্রা চার্জ করতে হবে। কারণটা হচ্ছে আপনার কাছে হয়তো 50টা সাইটের লিস্ট আছে, সেই সাইটগুলোতে আপনার হয়তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। গতকাল আমরা তো দেখেছিলাম যে যেখানে আমরা যাবো যে বুক মার্কিং করতে, কোথাও কোনো ওয়েবসাইটে যদি যাই, আমাদেরকে কিন্তু এখানে সাইন আপ করতে হয়েছে। তো দেখা যাচ্ছে আপনার মেইল দিয়ে বা দেখা যাচ্ছে আপনার একটা মেইল দিয়ে আপনি সাইন আপ করছেন, ওইখানে পাসওয়ার্ড আর ইউজার নেম আপনি সুন্দরভাবে লিখে লিখে রাখছেন। এখন বিষয়টা হচ্ছে যে ক্লায়েন্ট যদি আপনাকে তার মেইল দেয়, দিয়ে যদি বলে যে না আপনি এটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, এটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি হচ্ছে যে কাজটা করবেন যে আমার জন্য সোশ্যাল বুক মার্কিং করবেন, দেন আপনাকে কিন্তু আবার 50টা আইডি নতুন করে ক্রিয়েট করতে হচ্ছে। তো সেক্ষেত্রে চার্জটা অবশ্যই আলাদা হবে। আর যদি ক্লায়েন্ট বলে না আমি আপনাকে মেইল প্রোভাইড করছি না, আপনি আপনার মেইল দিয়েই বুক মার্কিং করেন, আমাকে শুধু লিঙ্কটা দিবেন, দেন তাহলে তো আলহামদুলিল্লাহ এখানে কাজের চার্জটাও কম হবে, আপনার পরিশ্রমটাও কম হবে। কারণ আপনি অলরেডি আপনার মেইল দিয়ে বা আপনার মেইল পাসওয়ার্ড ইউজার নেম দিয়ে আপনি হচ্ছে যে ওয়েবসাইটগুলোতে রেজিস্ট্রেশন করে রাখছেন, ওইখানে আপনি গিয়ে জাস্ট খালি বুক মার্কিং করে আসলেন, লগ ইন করলেন, বুক মার্কিং করলেন। তো ক্লায়েন্ট মেইলে আমাদেরকে যেটা করে যে আমাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করে দেয়। আচ্ছা আমি একটু লিখে দিই। আহসান হাবিবের প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দেন, আমি ওটাতেই কাজ করে দেখাই আর কি। এসি স্যার। ঠিক আছে। আপনারা যখন কাজ করবেন তখন এইভাবে কাজ করবেন, তাহলে ক্লায়েন্টকে আপনি এই রিপোর্টটা সাবমিট করতে পারবেন। আচ্ছা লিঙ্কটা রেখে দিলেন, দেওয়ার পর যে কাজটা করতে হবে আমাদেরকে সাইটের লিস্ট করতে হবে। অবশ্যই ওয়েবসাইট নিতে হবে। তারপর নিতে হবে যে আপনার হচ্ছে ওয়েবসাইটের কোয়ালিটি কেমন, এটার জন্য আমাদের লাগবে ডিএ পিএ। আচ্ছা এটা করলেন, এরপর হচ্ছে লাইভ লিঙ্ক। লাইভ লিঙ্ক আর একটা কি লাগতে পারে, আচ্ছা আপাতত এইটুকুই যথেষ্ট, আরো যদি কিছু লাগে আমরা এটাকে অ্যাড করে দেবো। নর্মালি এইটুকু হলে যথেষ্ট। আচ্ছা তো আমরা এখন এই ওয়েবসাইটের লিস্টটা কোথায় পাবো, বা এই ওয়েবসাইটটা যে আসলেই ভালো এটা আসলে আমরা কোথায় চেক করব। আরেকটা জিনিস লাগতে পারে, সেটা হচ্ছে সেটা সবার জন্যই কমন, সেটা হচ্ছে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড। অর্থাৎ আপনি ওই সাইটটাতে আপনার যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন তখন আপনার একটা ইউজার নেম ক্রিয়েট হয়ে গেল, আর একটা পাসওয়ার্ড কিন্তু আপনার ওখানে অবশ্যই দিতে হবে। তো ক্লায়েন্ট আপনার কাছ থেকে এই ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইতে পারে, যাতে পরবর্তীতে সে ওখানে লগ ইন করে লিঙ্কটা ক্লোজ করতে পারে, বা দেখা যাচ্ছে যে হয়তো কোনো সময় যদি লিঙ্ক ক্লোজ করার প্রয়োজন হয় সে যাতে এটা করতে পারে, বা অন্যান্য কোনো যদি চেঞ্জ করতে হয় সে যাতে এটা করতে পারে। তো আপনাদেরকে এখানে যে কাজটা করতে হবে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে, যাতে ক্লায়েন্ট এখানে অ্যাক্সেস নিতে পারে। এখন আপনারা হয়তো ভাবতেছেন যে সে এখানে অ্যাক্সেস নিয়ে কি করবে না করবে, আসলে সে কিছুই করবে না, বা কিছু করতেও পারবে না, খুব বেশি হলে তার লিঙ্কটা সে ডিলিট করতে পারবে।
কারণটা হচ্ছে যে এখানে আপনার যে মেইলটা আছে, আপনি সেই মেইলটা কিন্তু আপনার অ্যাক্সেসে, বা দেখা যাচ্ছে যে ওই মেইলটা কিন্তু আপনার। তো এই কারণে আসলে এটা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিলে খুব একটা প্রবলেম হয় না। আচ্ছা, এরপরে যেটা লাগে, আচ্ছা এটা তো কমন, সবগুলোর ক্ষেত্রে আপনি দেওয়ার চেষ্টা করবেন যে সবগুলোর ক্ষেত্রে কমন ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার। আর এখানে যদি সবগুলোর ক্ষেত্রে আলাদা হয় তাহলে এখানে আপনাকে লিখে দিতে হবে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড। আচ্ছা, তো নর্মালি ক্লায়েন্ট এটা চায় না, এই ইউজার নেম পাসওয়ার্ড বা মেইল ক্লায়েন্টের এগুলো মাথা ব্যথা নাই। ক্লায়েন্টের যেটা বেশি মাথা ব্যথা সেটা হচ্ছে যে ডিএপিএটা কেমন, এখানে লাইভ লিঙ্কটা ঠিকভাবে কাজ করছে কিনা। অর্থাৎ গতকাল একটু খেয়াল করে যে আমরা যখন বুকমার্ক করে যখন একটা পোস্ট যখন করলাম বা বুকমার্ক যখন করলাম তখন আমাদেরকে ওখানে একটা লিঙ্ক দিচ্ছিল, যে লিঙ্কটাতে গিয়ে আমরা দেখতে পাচ্ছিলাম যে আসলে এটা লিঙ্ক হয়েছে কিনা, বা দেখা যাচ্ছে এখানে এই ওয়েবসাইটে বুকমার্ক হয়েছে কিনা। ওটা আছে সবার? জি স্যার মনে আছে। হ্যাঁ, আমাদের ওই লিঙ্কটা হচ্ছে মেইন। জি একটা সাইট তো স্যার একবার হচ্ছে বুকমার্কিং করার পর সেকেন্ড বার করতে গেলে ওটা আর নিচ্ছে না। না, ওটা তো দিবে না, ওখানে তো অলরেডি করাই আছে আপনার লিঙ্কটা। জি স্যার ওটা আর কি। তো ওইখানে দ্বিতীয়বার দিয়ে তো লাভ নেই। আচ্ছা, তো আমরা এখন একটু কাজ করি, ওয়েবসাইটের লিস্টটা একটু খুঁজে বের করি। সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট এটা লিখে সার্চ দেবেন গুগলে। দেওয়ার পর দেখবেন যে এখানে বিভিন্ন ওয়েবসাইট আছে, বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন লিস্ট আমাদেরকে দেখাচ্ছে। এখানে বলছে 1300 প্লাস সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট 2020। এটা 2020 সালের লিস্ট, এটা 2021 সালের লিস্ট। তো এটা আমাদের কাছে বেশি প্রায়োরিটি পাবে। আর এখানে 75 প্লাস বলতেছে, তো এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে যখন 1300 প্লাস বলতেছে তখন এখানে বুঝতে হবে যে এখানে ভালো সাইডও আছে, হয়তো দেখা যাচ্ছে খুব লো কোয়ালিটির সাইডও এখানে আছে। আর এখানে বেছে বেছে 75 প্লাস বলতে বোঝাচ্ছে যে না, এখানে মোটামুটি একটু ভালো সাইট থাকা একটা বিষয় আছে। এখন আমাদেরকে এখানে দেখতে হবে যে এই সাইটগুলো আসলে সাকসেসফুলি কাজ করে কিনা, বা এখানে যে এই আর্টিকেলটাতে বা এই ব্লগটাতে এরা যে বলে রাখছে যে এই ধরনের সাইটগুলোর হচ্ছে র্যাঙ্ক বা দেখা যাচ্ছে ডিএপিএ এরকম। তো আমরা আসলে এগুলো একটু যাচাই করে দেখতে হবে, বা আমরা এগুলো একটু যাচাই করে দেখব। তো এই যাচাই করার জন্য আমরা একটা টুল ইউজ করব, সেই টুলটার নাম হচ্ছে মজবার। টুলের এক্সটেনশনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, বা এই এক্সটেনশনটা আপনারা হচ্ছে গুগল ক্রোমে অ্যাড করে নেবেন। বাকি আর 10টা এক্সটেনশনের মতোই এটা অ্যাড করা খুবই সহজ। জাস্ট সার্চ দেবেন যে মজবার এক্সটেনশন, এখানে দেখবেন chrome.google.com থেকে যে মজবারটা দেখাচ্ছে এটাতে যাবেন। আচ্ছা, তো এই আইটেমটা আমার অলরেডি অ্যাড করাই আছে। তো আপনারা যে কাজটা করবেন যে যদি আপনাদের অ্যাড করা না থাকে, এখানে হচ্ছে অ্যাড টু ক্রোম, দেন এখানে একটা আপনাকে ইয়েস করে দিবেন, দেন এটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তো আমার এটা অ্যাড করা আছে, জাস্ট একটু ডিসেবল করা আছে, আমি এটা তাহলে জাস্ট এনেবল করে নিই। এনেবল দিস আইটেম। এক্সটেনশন তো অ্যাড করতে পারবেন নাকি? জি স্যার পারবো। ঠিক আছে। জি স্যার পারবো স্যার। আচ্ছা, তো আমরা একটু এই সাইটগুলো একটু চেক করব যে এই সাইটগুলো যে আমরা নিচ্ছি বা এই সাইটগুলোতে বলতেছে যে এদের ডোমেন অথরিটিটা অনেক হাই। আচ্ছা, ডোমেন অথরিটি আর পেজ অথরিটি নিয়ে একটু কথা বলি। আচ্ছা, ডিএ বলতে আসলে যেটা বোঝায় যে ডোমেন অথরিটি, আর পিএ বলতে বোঝায় যে পেজ অথরিটি। এটা নিয়ে এত বিস্তারিত যাওয়ার কিছু নাই, এখানে বিস্তারিত অনেক বিষয় আছে। তবে সংক্ষেপে আমাদেরকে বুকমার্কিং এর জন্য যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে ডিএ এবং পিএ যত বেশি হবে, ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি যত বেশি হবে, সেই সাইটটা আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব। দেখেন এখানে এরা সিরিয়াল ওয়াইজ সাজাই দিছে যে এই সাইটটা ডোমেন অথরিটি হচ্ছে 94। তো ডোমেন অথরিটি যে ওয়েবসাইটের সবচেয়ে বেশি, আমরা সেই ওয়েবসাইটটাই ইউজ করার চেষ্টা করব। বিশেষ করে আপনারা যখন ফাইবারে দেখলেন সবাই বলতেছে যে হাই ডিএপিএ সাইট, বা দেখা যাচ্ছে যে অনেক হাই ডিএপিএ সাইটগুলোতে তারা বুকমার্কিং করে দিবে। তো হাই ডিএপিএ বলতে যে 94 এটা অনেক হাই। নর্মালি আমরা চেষ্টা করব যে 50 আপ, অর্থাৎ 50-এর উপরে ডিএপিএ আছে এই ধরনের সাইটগুলোতে আমরা হচ্ছে আমাদের বুকমার্কিং করার চেষ্টা করব। এখানে আবার কিছু সাইটের লিস্ট বলে দিয়ে যাচ্ছে যে সোশ্যাল বুকমার্কিং অর শেয়ারিং সাইট, মানে এখানে ক্যাটাগরি করা আছে। এখানে বলছে ডু ফলো সোশ্যাল বুকমার্কিং অর শেয়ারিং সাইট লিস্ট, এটা বলছে হাই কোয়ালিটি সোশ্যাল বুকমার্কিং। আচ্ছা, একই বিষয় ওই আলাদা আলাদাভাবে লিখছে আর কি।
তো আপনারা যখন সাইটগুলো যখন লিস্ট করবেন খেয়াল রাখবেন যে ডিএপিএ যদি 50 আপ হয়, বিশেষ করে ডিএ যদি 50 আপ হয় তাহলে ওই সাইটটা দেওয়া যাবে। তো আমরা একটু চেক করে দেখবো যে এই সাইটটাতে আসলে ডিএ যে এরা বলে রাখছে 94 এটা আসলে ঠিক আছে কিনা। অথবা ক্লায়েন্ট যদি আপনাকে কোনো সাইট দিয়ে দেয়, যদি বলে যে এই সাইটটাতে আপনাকে বুকমার্কিং করতে হবে, তাহলে আপনারা আবার চেক করে দেখতে হবে যে ওই সাইটটাতে বুকমার্কিং করা যাচ্ছে কিনা, ওই সাইটটার ডিএপিএ হাই কিনা। দেন আপনি ক্লায়েন্টকে বলবেন যে হ্যাঁ ঠিক আছে করতে পারবো, অথবা বলবেন যে না করতে পারছি না। এক্সটেনশনটা অ্যাড করতে আপনাদের একটু ঝামেলা হতে পারে, বা দেখা যাচ্ছে এক্সটেনশনটা অনেক সময় মানে ফ্রিতে খুব ভালোভাবে কাজ নাও করতে পারে, তারপরেও এটা ফ্রিতে অনেক ভালো ডেটা অ্যাকুরেসি দেয়। তো আমরা এটাই সেই কারণে ইউজ করছি আর কি। আচ্ছা, এটা একটু রিলোড দিতে হবে। আচ্ছা, আমরা একটু আরেকটা সাইডে যাই যেটা আবার একটু সহজে লোড দিবে। আচ্ছা, সাইটটাতে আসার পর জাস্ট পজ বারটাতে ক্লিক করবেন। এখানে আপনাকে লগ ইন করতে হবে। দেখেন এটা হচ্ছে এই ওয়েবসাইটের বার বা দেখা যাচ্ছে যে মেনু বার। আর এই যে দেখেন এখানে বস লেখা যেটা, এইটা হচ্ছে বস বারের বা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমরা যে এক্সটেনশনটা ইউজ করতেছি এই এক্সটেনশনের একটা বার এটা। তো আমাদেরকে এখান থেকে লগ ইন করতে হবে অবশ্যই। টুল বারে গিয়ে এখান থেকে, আচ্ছা আমার লগ ইন করাই আছে, লগ আউট করতে বলতেছে। ঠিক আছে, দেখি জাস্ট রিলোড দিবেন। আচ্ছা, এটা আরেকবার একটু লগ আউট করে লগ ইন করতে হবে, তাছাড়া আসলে একটু মুশকিল। দেখবেন যে বসবারটা কাজ করতেছে না। একটা কাজ করবেন সহজেই, সেটা হচ্ছে যে লগ ইন করে মানে লগ আউট করে আবার লগ ইন করবেন, দেখবেন ইনশাল্লাহ কাজ করবে। আচ্ছা, লগ ইন করলাম, দেখি দেখেন লগ ইন করলাম, এখন কাজ করতেছে। আচ্ছা, তো আমরা বসবার থেকে বের হই। আমরা এই ওয়েবসাইটটাতে দেখতে চাচ্ছিলাম, দেখেন এই ওয়েবসাইটটাতে এখন দেখাচ্ছে। আরেকবার রিলোড দেই। বসবারের এটা একটু মাঝে মাঝে প্রবলেম করে। আপনারা যখনই দেখবেন যে কাজ করতেছে না, লগ আউট করে লগ ইন করবেন। দেখেন আমি লগ আউট করে লগ ইন করলাম। আচ্ছা, স্যার একটা কোশ্চেন করি। জি বলেন। স্যার এই যে এক্সটেনশনটা হচ্ছে অ্যাড করলেন, এটা তো স্যার ক্রোমের এক্সটেনশন, তো এটা হচ্ছে অন্যান্য ব্রাউজারে কি হচ্ছে অ্যাড করা যাবে? আই মিন হচ্ছে মাইক্রোসফট এজে। আচ্ছা হ্যাঁ, এই যে পাবেন, কিন্তু খুব বেটার পারফরমেন্স দিবে বলে আমার মনে হয় না। স্যার এখানে হচ্ছে আমি মাইক্রোসফট এজে হচ্ছে অ্যাড করতে গেছি, কিন্তু ওইখানে হচ্ছে বলতেছে যে মাইক্রোসফট এজ হচ্ছে এক্সটেনশন। দেখেন এখন কিন্তু এই যে পেজ অথরিটি এবং হচ্ছে ডোমেন অথরিটি দেখাচ্ছে। আমরা এখন যে ওয়েবসাইটটাতেই যাই না কেন, আমাদের এখান থেকে এই ডোমেন অথরিটি, পেজ অথরিটি আমরা দেখতে পাবো। দেখেন এই সাইটটাতে আমরা আসলাম, এই যে livejournal.com, এইটার হচ্ছে ডোমেন অথরিটি দেখাচ্ছে 92 এবং পেজ অথরিটি দেখাচ্ছে 99। তো এটা অবশ্যই নিঃসন্দেহে একটা ভালো একটা সাইট। তো আমরা এই সাইটটার একটু লিস্ট করে নিব। আমাদের শীটটা কোথায়, লিঙ্কটা নিয়ে নিলাম। আচ্ছা, দেন এখানে ডিএটা ছিল হচ্ছে 92, পিএটা হচ্ছে 99। তো নিঃসন্দেহে এটা একটা অনেক ভালো একটা সাইট। তো আমরা এই সাইটটাতে যদি লগ ইন করি বা দেখা যাচ্ছে এই সাইটটা যদি রেজিস্ট্রেশন করি, রেজিস্ট্রেশন করে এখান থেকে আমরা বুকমার্ক করার বা দেখা যাচ্ছে যে বুকমার্কিং এর অপশনটা আমরা পাবো। তো আমরা কতদিনে যে কাজটা করেছিলাম যে এই সাইটটা একটু চেক করে দেখি। দেখেন এই সাইটটার হচ্ছে ডিএ হচ্ছে 94 এবং পিএ 74। তো আমরা যে ব্লগ সাইট থেকে বা যে আর্টিকেল থেকে এই সাইটগুলোর লিংক দিচ্ছিলাম, সেখানে দেখি এদের কি বলছে। দেখেন এরাও বলছে কিন্তু 94। আর এই যে livejournal.com এটাও এরা বলে রাখছে যে 92। তো মোটামুটি ইনফরমেশনগুলো সঠিক আছে, কিন্তু আমরা একটু তারপরেও চেক করে দেখব। আচ্ছা, তো গতদিনের যেটা ছিল যে এই সাইটটাতে আমরা কাজ করেছিলাম, এটার নাম ছিল হচ্ছে, সাইটের নাম দিয়ে দিব
বা ইউআরএলটা নিয়ে নেব। আচ্ছা, এদের হচ্ছে ডোমেন অথরিটি পেজ অথরিটি কত 9474 9474। আচ্ছা, তো এখানে যে আমরা কাজটা করেছিলাম যে লাইভ লিংকটা যেটা আমরা দিয়েছিলাম সেটা একটু দেখি। আচ্ছা, আজকে নতুন একটা লিংক একটু এখানে দিয়ে দেই বা একটা নতুন একটা লিংক বুকমার্ক করি। কেউ একটু তার লিংকটা একটু দিয়ে দেন। এখানে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আচ্ছা লিংকটা দেন, তারপর আমি বলতেছি। স্যার দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, নাইম ইসলামেরটা আচ্ছা, ধরেন আমরা এই লিংকটার জন্য কাজ করছি বা ক্লায়েন্ট নাইম ইসলাম, ক্লায়েন্ট নাইম ইসলামের লিংকটা আমরা এখানে দিয়ে দিই। আচ্ছা, এখন আমরা এই লিংকটার জন্য কাজ করব। তো আমরা কাজ করতেছি যে এই যে archive.org, এখানে কাজ করি। কতদিন আমাদের অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আচ্ছা, নট ভেরিফাইড। আচ্ছা, দেখেন এখানে সাইন ইন হয়ে গেল। তো এখান থেকে আমাদের যে অপশনটা ছিল যে এই যে ওয়েবে গিয়ে আমরা এখান থেকে জাস্ট লিংকটা দিব, জাস্ট এখান থেকে সেভ করব। একটু সময় নিতে পারে, জাস্ট এখানে সেভ পেজ করে দেব। আচ্ছা, এটা সেভ হোক। এর মধ্যে আরেকটা কথা বলি যে আমাদেরকে এখানে দেখাচ্ছে যে ডিএপিএ মানে অর্থাৎ এই যে বসবারে আমাদেরকে দেখাচ্ছে PA46 DA94, এবং এখানে আরেকটা বিষয় দেখাচ্ছে সেটা হচ্ছে স্প্যামিং স্কোর, সেটা হচ্ছে 3%। তো এই ধরনের যে সোশ্যাল বুক মার্কিং প্রোভাইড করে বা যাদের ওয়েবসাইটের ডিএপিএ অনেক হাই, তো তাদের এখানে স্প্যামিং হওয়ার পসিবিলিটিটাও বেশি, কারণ তারা অনেক মানুষকে বা দেখা যাচ্ছে যে অনেক ওয়েবসাইটকে তারা ব্যাকলিঙ্ক দিচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে তারা যে এই সাইট বা এই লিঙ্কগুলো তারা দিচ্ছে, এখানে আসলে স্প্যামিং হওয়ার পসিবিলিটিটাও অনেক বেশি। তো আমাদেরকে একটু দেখতে হবে যে তারা এই স্প্যামিং গুলোকে কিভাবে প্রিভেন্ট করে বা দেখা যাচ্ছে কিভাবে কন্ট্রোল করে। তো আপনারা এখানে রিপোর্ট যখন রেডি করবেন তখন এখানে আরেকটা পোর্শন অ্যাড করবেন, সেটা হচ্ছে যে স্প্যামিং রেট। সেটা এখানে হচ্ছে এই archive.org এর জন্য হচ্ছে 3%। তো এটা আপনারা যদি দেন বা দেখা যাচ্ছে যে এই স্প্যামিং এর যে রেটটা এটা যদি আপনারা এখানে উল্লেখ করেন, তাহলে অবশ্যই এই সাইটটার সম্পর্কে যে বিশ্বাসযোগ্যতা এটা আরো বেড়ে যাবে, তাই নয় কি? যে আসলে এই সাইটটাতে স্প্যামিং হওয়ার পসিবিলিটি কেমন। জি স্যার। যদি এখানে 50% স্প্যামিং স্কোর থাকে বা দেখা যাচ্ছে যে এই সাইটটা বা দেখা যাচ্ছে যে live.org লাইভ জার্নাল যেটা, এটা যদি স্প্যামিং এর স্কোরটা বেশি হয় তাহলে ক্লায়েন্টের কাছে এটা বিশ্বাসযোগ্য মনে হবে না। অথবা এখানে যে আপনি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে যাচ্ছেন এই ওয়েবসাইটটাতে আসলে স্প্যামিং হওয়ার পসিবিলিটিটা কেমন এটা আপনাকে জানতে হবে। কারণ কি, প্রথমেই আপনাদেরকে বলা হয়েছে যে যদি আপনি যে ওয়েবসাইটের সাথে লিংক বিল্ডিং করতেছেন সেখানে যদি স্প্যামিং এর স্কোরটা যদি বেশি হয় বা দেখা যাচ্ছে তাদের সাইটে যদি কোনো পেনাল্টি আসে, তাহলে কিন্তু আপনার ওই লিংকের থ্রুতে আপনার সাইটেও পেনাল্টি আসতে পারে। বিষয়টা মনে আছে আপনাদের? জি স্যার, মনে আছে। তো সেক্ষেত্রে স্যার স্প্যামিং রেটটা তো অনেক জি ইম্পর্টেন্ট। স্যার মনে আছে। তো এই স্প্যামিং স্কোরটা অনেক ইম্পর্টেন্ট। তো এটা যদি মিনিমাম 20% এর নিচে হয় বা দেখা যাচ্ছে যে 10% এর নিচে হয়, তাহলে এটা অবশ্যই নিঃসন্দেহে অনেক ভালো একটা সাইট। আমরা একটু এই যে লাইভ জার্নালে যাই, দেখেন এদের যে স্প্যামিং স্কোরটা এটা 1%, তাহলে এটা আরো ভালো। তো আপনারা অবশ্যই স্প্যামিং স্কোরটা এখানে ইনক্লুড করে দিবেন।
কারণ এটাতে মানে হচ্ছে 20% এর নিচে যদি হয় তাহলে এটা আমরা হচ্ছে ভালো মনে করে নিব, আর যদি 20% এর আপে যায় তাহলে এটাকে মানে নেগেটিভ মনে করে নিব, তাই তো? হ্যাঁ ঠিক আছে। তো এখানে একটু আপেক্ষিক কিছু বিষয় আছে। ধরেন আপনি সাইট খুঁজতেছেন বা দেখা যাচ্ছে যে আপনি 100টা সাইট খুঁজতেছেন। এখন প্রথমের দিকে যে সাইটগুলো পাইলেন এটা খুবই ভালো। এখন একটা সাইট পাইলেন যে সাইটটার হচ্ছে ডিএ হচ্ছে 30, যে সাইটটার হচ্ছে পিএ হচ্ছে 20, ওখানে স্প্যামিং স্কোরটা হচ্ছে দেখা যাচ্ছে 20%, তাহলে ওই সাইট একদম নেওয়াই যাবে না। এখন একটা সাইট আপনি পাইলেন যেটা হচ্ছে যে archive.org, এটার হচ্ছে ডিএ হচ্ছে 94, পিএ 74, এখন এদের স্প্যামিং স্কোর আপনি পাইলেন 20, তারপর ওটা নেওয়া যায় কারণ এখানে ডিএপিএ টা অনেক হাই। মানে এইভাবে একটু কম্পেয়ার করে দেখতে হবে, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। মানে দেখা যাচ্ছে যে সাইটটার কোয়ালিটি ভালো, তার দুই একটা দোষ ত্রুটি ক্ষমা করাও যায়, এরকম একটা বিষয়। তো স্প্যামিং স্কোরটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আপনারা অবশ্যই রাখবেন যাতে করে ক্লায়েন্টের এখান থেকে বিশ্বাসযোগ্যতা আসে যে এই ওয়েবসাইটে আসলে স্প্যামিং কি পরিমাণ হচ্ছে, বা আমি যেখানে লিঙ্ক বিল্ডিং বা সোশ্যাল বুক মার্কিং করছি এখানে আসলে দেখাচ্ছে আমার সাইটের জন্য সেফ কিনা। তো এই 1% 3% এটা খুবই মিনিমাম। দেখা যাচ্ছে এদের ওয়েবসাইটে প্রতিদিন লক্ষ লক্ষ বুক মার্কিং হচ্ছে, তো তার মধ্যে থেকে 1% 2% স্প্যামিং হওয়াটা এটা মোটামুটি স্বাভাবিক বলা চলে। আচ্ছা, ডায়াবেটটা সেভ নিচ্ছে, একটু সময় দিতে পারে। বিষয়টা বলি যে আমার যে প্রোফাইলটা, আমার যে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এই যে archive.org এ, এইটাতে হচ্ছে এটা অ্যাড করা নাই, কিন্তু আপনি হয়তো এটাকে অ্যাড করে রাখছেন, বুঝতে পারছেন? তো জাস্ট আমরা এখান থেকে এই যে দেখেন জি স্যার, বুঝতে পারছি। এই যে লিঙ্কটা আছে এটা আমাদেরকে নিতে হবে। এটা নিয়ে জাস্ট আমরা এই যে লাইভ লিঙ্কটাতে বসাই দিব। এখন ক্লায়েন্টের আর কিছু প্রয়োজন নাই। ক্লায়েন্ট যে কাজটা করবে যে ক্লায়েন্ট জাস্ট এই লিঙ্কটা চেক করবে যে হ্যাঁ এই লিঙ্কটা ঠিক আছে কিনা। ক্লায়েন্ট জাস্ট এই লিঙ্কটাতে যাবে, গিয়ে দেখবে যে তার ওয়েবসাইটটা বা তার যে লিঙ্কটা প্রোভাইড করা সেই লিঙ্কটা থেকে আপনি আচ্ছা এটা আসলে লগ ইন করে দেখতে হবে, লগ ইন না করে আসলে এখান থেকে দেখা যাবে না। আচ্ছা, তো এটা উনি লগ ইন করে এখানে চেক করে দেখবে যে আসলে আপনি সঠিকভাবে এই লিঙ্কটা ক্রিয়েট করছেন কিনা বা সঠিকভাবে আপনি এটা দিয়ে রাখছেন কিনা। আচ্ছা, আরেকটু ভালো হয় যে এইখান থেকে যে স্ন্যাপশটটা আমাদেরকে দিল সেই স্ন্যাপশটটা আমরা নিজেরা যখন চেক করব যে এই স্ন্যাপশটটা এখান থেকে আসলে ডিলে হচ্ছে না, আমরা এই স্ন্যাপশটটা যখন চেক করব, চেক করার সময় যে ইউআরএলটা ক্রিয়েট হবে এটা জাস্ট আমরা কপি করে নিয়ে ক্লায়েন্টকে দিব, যাতে করে ক্লায়েন্টের দেখতে সুবিধা হয়, তার আর হচ্ছে এখানে লগ ইন করতে হচ্ছে না। দেখেন এই যে লিঙ্কটা, এখন এটা একদম লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে, আমরা জাস্ট এখানে ক্লিক করতেছি, আমাদের এখানে চলে আসতেছে যে আমরা এই যে নাইম ইসলাম আমার হচ্ছে বায়ার, আমি নাইম ইসলামের জন্য একটা মানে বুক মার্ক করে দিলাম, এই যে নাইম ইসলাম তার জাস্ট এই লিঙ্কটাতে এসে দেখতে পাচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছি। আচ্ছা, জি স্যার। তো এই ছিল মোটামুটি রিপোর্ট রেডি করার একটা বিষয়। এবং এই যে স্প্যামিং রেট, এই যে ডিএপিএ, এগুলো অবশ্যই খুবই ইম্পর্টেন্ট। এবং ক্লায়েন্ট আপনার কাছ থেকে যদি ইউজার নেম পাসওয়ার্ড চায় এটা আপনি দিবেন। বেশিরভাগ ক্লায়েন্টই চায় না, তাদের কাছে এত সময় নাই যে আপনারা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ওইখানে চেক করে দেখবে। আপনাকে জাস্ট এই লিঙ্কটা দিতে হবে, এই লিঙ্কের থ্রুতে ক্লায়েন্ট চেক করবে যে হ্যাঁ সবকিছু ঠিক আছে কিনা। এটা কই থেকে করছে? web.archive.org, ঠিক আছে। এই সাইটটাতে হয়তো সে খুব বেশি হলে এই সাইটটা যে ডিএপিএ এটা হয়তো বস বারতে চেক করে দেখতে পারে। তো এইটুকুই মোটামুটি যথেষ্ট। তো আপনাকে যদি ক্লায়েন্ট কাজ দেয় যে আপনাকে 40টা ডিএপিএ বা 40টা সাইডে আপনার হচ্ছে সোশ্যাল বুক মার্কিং করতে হবে, তাহলে আপনাদেরকে এইভাবে 40টা সাইডের লিস্ট রেডি করতে হবে, ডিএপিএ রেডি করতে হবে, এখানে তাদের বুক মার্কিং এর যে লিঙ্কটা আছে সেটা দিতে হবে, স্প্যামিং রেটটা দিতে হবে। তো এটা ছিল একটা কমপ্লিট রিপোর্ট। আমি জাস্ট আপনাকে একটা স্যাম্পল করে দেখালাম। বিষয়টা ক্লিয়ার সবার কাছে? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, জি স্যার। জি স্যার, ক্লিয়ার। স্যার, এখানে আমার একটা কোশ্চেন ছিল, হয়তো আপনি বলছিলেন আমি বুঝতে পারি নাই। আচ্ছা বলেন কোশ্চেনটা করি। বলেন, সমস্যা নেই।
স্যার এক্ষেত্রে যে যে আমরা যে আর্কাইভ ডট যে আমাদের লিংকটা দিব, ওই লিংকে তো বায়ার দিবে, তাই না? এই যে আপনি যে লিঙ্কটা আমাকে প্রোভাইড করলেন যে naimislam 94.blogspot.com, যে লিঙ্কটা আমি ওখানে সেভ করলাম সেটা আমাকে ক্লায়েন্ট দিবে। জি স্যার, বুঝতে পারছি। এই যে এই লিঙ্কটা আমাকে ক্লায়েন্ট দিবে, এইটা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। তাছাড়া তো ক্লায়েন্ট যদি লিঙ্ক না দেয় তাহলে আপনি বুক মার্কিং করবেন কোনটা? ক্লায়েন্টের কাছ থেকে খালি টাকা নিয়ে আপনার পোর্টফোলিওর বুক মার্কিং করবেন তাহলে তো হবে না। ক্লায়েন্ট অবশ্যই আপনাকে লিঙ্ক দিয়ে দিবে। আচ্ছা, তো এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু আমাকে বলেন। আপনারা একটা কাজ করবেন বা আপনাদেরকে, আচ্ছা রোকসানা বলেন কি প্রবলেম? স্যার হচ্ছে এই বিষয়ে কোশ্চেন নাই, তবে কোশ্চেনটা হচ্ছে যেটা যে ওই যে একটু আগে আপনি যে প্রবলেমটা আমি বললাম ওইটা একটু হচ্ছে আরেকটু ভালোভাবে বললে বেটার হতো। কারণ কি আমি হচ্ছে মাইক্রোসফট এজ দিয়ে হচ্ছে মানে সব ইয়াগুলোতে হচ্ছে লগ ইন করতেছি, তো আমার একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা, মাইক্রোসফট এজ দিয়ে আপনি এই এক্সটেনশনগুলো ইউজ করতে পারবেন না, একদম সোজা কথা। স্যার এ পর্যন্ত যতগুলো এক্সটেনশন আপনি হচ্ছে মানে করাইছেন বা অ্যাড করাইছেন এগুলি কি একটাও পারবো না? একটাও পারবেন না। হয়তো দুই একটা কাজ করলে করতেও পারে, কিন্তু সেগুলো খুব ভালোভাবে পারফর্ম করবে না। বুঝতে পারছেন? স্যার মাইক্রোসফট এস কি কোনো এক্সটেনশন প্রোভাইড স্যার করেনি? আচ্ছা, মাইক্রোসফট এজ আপনি কেন ইউজ করবেন সেটা আমাকে বলেন তো। মাইক্রোসফট এজ এত ফাংশনালিটি, কি ফাংশনালিটি দিচ্ছে যে আপনি মাইক্রোসফট এজ ইউজ করবেন? স্যার আমার হচ্ছে একটা সমস্যা হয়েছিল, আপনাকে তো বলছিলাম। পরবর্তীতে হচ্ছে আমি ইনস্ট্যান্ট আর কি আমার প্রয়োজন ছিল খুব, কারণ ওই দিন হচ্ছে আমাদের একাডেমিক একটু কাজ ছিল, যার জন্য আমার মেসেঞ্জারের ব্যাপারটা ইম্পর্টেন্ট ছিল। নাহলে আমি ওখান থেকে কোনো কিছু পাচ্ছি না আমাদের গ্রুপে যেগুলো দিচ্ছিল। যার কারণে আমি ওই দিন হচ্ছে মাইক্রোসফট এজটা আর কি ইউজ করতে শুরু করছি। তো তখন থেকে আর কি করতেছি, এখানে কোনো সমস্যা হচ্ছে না, এর জন্যই আমি এটা ইউজ করতেছিলাম। আচ্ছা, গুগল ক্রোমের যে এক্সটেনশনগুলো এগুলো আসলে ক্রোম স্টোরের। ধরেন আপনি হচ্ছে গুগল, বা দেখা যাচ্ছে আপনি হচ্ছে গুগল ক্রোম, তো আপনার একটা প্রোডাক্ট এবং আপনার প্রতিদ্বন্দ্বী হচ্ছে দেখেন শাহরিমা। শাহরিমার হচ্ছে এই মাইক্রোসফট এজ। তো দেখা যাচ্ছে আপনার প্রোডাক্ট শাহরিমাকে আপনি দিবেন না, কারণ সে তার বিজনেসে এটা করে ডেভেলপ হয়ে যায়, বা আপনার প্রোডাক্টটা সে কপি করে বা আপনার প্রোডাক্টটা সে ইউজ করে তার বিজনেস ডেভেলপ হয়ে যাচ্ছে। এটা কেউ কাউকে দেয় না। তো আপনি এজ মানে এজ যে ব্রাউজারটা আছে ওইটাকে বাদ দেন, দেখা যাচ্ছে যে ক্রোমে যদি আপনি এক্সটেনশনগুলো ইউজ করেন খুব সহজে, খুব ভালোভাবে, একদম অ্যাকুরেট ভাবে ইউজ করতে পারবেন। জি স্যার। এই গুগল ক্রোমের যে এক্সটেনশনগুলো আছে, এইটা হচ্ছে গুগল ক্রোমের পপুলারিটির অন্যতম একটা কারণ। এদের এত পরিমাণ এক্সটেনশন আছে এবং এত ভালো ভালো এক্সটেনশন এরা ফ্রিতে দিচ্ছে, এর কারণে অনেকে এটা মানে ইউজ করে। এটার অনেক অন্যান্য ইফেক্টও আছে, বা দেখা যাচ্ছে অন্যান্য সাইড ইফেক্ট আছে, যেমন এরা র্যাম খায় বেশি বা পিসিটাকে স্লো করে দেয়। একটা ট্যাব ওপেন করলে দেখবেন যে ওইখানে র্যাম যাওয়া শুরু হয়ে গেছে, অলরেডি র্যাম ইউজ ইউজ করা শুরু করে দিয়েছে। তো এই কারণে অনেকে ইউজ করে না, আবার দেখা যাচ্ছে অনেকে ইউজ করতে হয়, কারণ এখানে এদের আরো অন্যান্য ভালো ভালো ফ্যাসিলিটি আছে। আপনি মাইক্রোসফট এজে কখনোই ক্রোমের এক্সটেনশন ঠিকভাবে ইউজ করতে পারবেন না। তবে অনেক এক্সটেনশন মানে যারা হচ্ছে এক্সটেনশন তৈরি করে তারা অনেক সময় একটা কাজ করে, সেটা হচ্ছে যে একটা এক্সটেনশন তৈরি করার পর এটাকে ক্রোম ব্রাউজারেও দেয় বা ক্রোম স্টোরেও দেয়, বা ক্রোমের যে গুগল স্টোর আছে সেটাতেও দেয়, বা আপনার হচ্ছে মাইক্রোসফটকেও দেয়, আবার দেখা যাচ্ছে যে ফায়ারফক্সেও দেয়। সব জায়গাতেই তারা এটা দিয়ে দেয়, কারণ তাদের যত এটা ডাউনলোড হবে বা যত বেশি ইউজ হবে এটা তাদের হচ্ছে লাভ। তো সেগুলো আপনি ইউজ করতে পারবেন। কিন্তু দেখা যাচ্ছে যে মাইক্রোসফট এজে যদি 10টা এক্সটেনশন থাকে আর ক্রোমে আছে 10,000, তো এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এই ওয়েবসাইটে থেকেই মোটামুটি 75টা পাওয়া যায়। এখানে 20, তারপর এখানে 20টা, তারপর হচ্ছে এখানে 13টা, এখানে 16টা, মোটামুটি বেশ কিছু আছে এখানে। তো এগুলো স্যার আরেকটা বিষয়, জি স্যার এটা তো আপনি সোশ্যাল দেখাইলেন না, জি সোশ্যাল বুকমার্কিং। জি তো আমরা যখন গিগ তৈরি করব তখন কি আমরা সোশ্যাল মানে দুই 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 প্রকার তো বুকমার্কিং করা যায়, তাই না? অনেক প্রকারের বুক মার্কিং করা যায়। বলেন।
আপনারটা। সেই ক্ষেত্রে কি আমরা আলাদা আলাদা ভাবে গিগ তৈরি করব? আচ্ছা, আপনি কি দুই প্রকার বুকমার্কিং এর নামটা একটু বলেন তো আমাকে। স্যার এর আগে আমি যখন এই সোশ্যাল মানে এই বুকমার্কিং এর কাজ করতাম তখন কিন্তু সোশ্যালটা আমরা উল্লেখ করি নাই। আচ্ছা, বুকমার্কিং যে বিষয়টা, সোশ্যাল বুকমার্কিংও একই জিনিস। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, বুকমার্কিং এর যে সিস্টেমটা সেটা হচ্ছে এই একটাই। এখানে আসলে বুকমার্কিং এর একটা সিস্টেমই হয়, কিন্তু ব্যাকলিংক ক্রিয়েট করার অনেক সিস্টেম হয়। তো এই ব্যাকলিংক ক্রিয়েট করার যে সিস্টেমগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে এই সোশ্যাল বুকমার্কিং। আচ্ছা ঠিক আছে, তো বিষয়টা ক্লিয়ার আপনাদের কাছে সবার? জি। ক্লিয়ার। তো আপনাদেরকে আমি একটা কাজ দিব, সেই কাজটা হচ্ছে যে সবাই হচ্ছে 50টা করে সাইডের লিস্ট করবেন। 50টা করে সাইডের লিস্ট করবে যেখানে সোশ্যাল বুকমার্কিং করা যায়। এই 50টা সাইডের লিস্ট করার পর যে কাজটা হবে যে এগুলো ডিএ পিএ এবং হচ্ছে স্প্যামিং রেটটা আপনারা ক্যালকুলেট মানে বের করে রাখবেন। এতে করে যে সুবিধাটা হবে যে আপনারা যখন লিস্ট ক্রিয়েট করবেন তখন সবাই মিলে একটা বড় লিস্ট ক্রিয়েট হবে, অর্থাৎ 50 জন, মানে আপনারা এখানে সবাই যদি 50টা করে করেন, 15 জন বা 16 জন যদি করেন, তাহলে এখান থেকে 800টা সাইডের লিস্ট পাওয়া যাচ্ছে। তো এটাকে যদি মার্চ করে আমরা একটা সাইডের লিস্ট বা একটা লিস্ট করি, দেখা যাচ্ছে মার্চ করলে হয়তো 200টার মতো ভ্যালিড লিস্ট বা দেখা যাচ্ছে 200টার মতো ভ্যালিড সাইট পাওয়া যাবে। তো এগুলো যদি আপনারা আপনাদের কাছে রেখে দেন আর পরবর্তীতে যখন সোশ্যাল বুকমার্কিং এর কাজ করবেন, অবশ্যই এটা আপনাদের জন্য অনেক বড় একটা হেল্প হবে, তাই নয় কি? জি স্যার, তবে তো স্যার হচ্ছে গুগলে সকলে তো সার্চ করবে আর সকলে জি স্যার। প্রথমটাই সিলেক্ট করবে স্যার, তাহলে তো একই হয়ে যাবে। আচ্ছা, আমি তো শেষ করি নাই, দাঁড়ান একটু। তো সার্চ করে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে, অর্থাৎ এই প্রথমের ওয়েবসাইট থেকে আপনারা নেবেন না, অর্থাৎ আমি যে সাইট থেকে দেখালাম এই ওয়েবসাইট থেকে কোনো ইনফরমেশন নেবেন না, আপনারা অন্য জায়গা থেকে খোঁজেন, সমস্যা নেই। আচ্ছা, আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যে আপনাদেরকে আমি 50টা না 100টা সাইটের লিস্ট খুঁজতে দেবো। কারণ এখানে আছে মনে হয় যে 50টা বা 60টার মতো আছে। আপনাদেরকে যদি 100টা খুঁজতে দেই তাহলে অবশ্যই আপনাদেরকে অন্যান্য সাইট রিসার্চ করতে হবে, তাই না? জি স্যার, আচ্ছা, সেটাই বেটার হয়। হ্যাঁ, তাহলে আপনাদেরকে 100টা সাইটের লিস্ট খুঁজতে দেবো, খুব বেশি সময় লাগবে না। জাস্ট এই বস বারটা ওপেন করে দিবেন তাহলেই হয়ে যাবে। আচ্ছা, নাইম ইসলামের বস বারে লগ ইন করতে প্রবলেম হচ্ছে, তাই না? জি স্যার, মানে পারতেছি না আর কি। আচ্ছা, স্ক্রিন শেয়ার দেন, দেখাই। আপনি স্ক্রিন শেয়ার দিতে পারবেন? স্যার আমি জি একটু স্যার, পারবো স্ক্রিনশট স্যার। দিলাম। নাইম, তুমি কি আগে হচ্ছে সাইন আপ করে নিছো? সাইন আপ না করে নিলে কিন্তু লগইন হবে না। স্যার, স্যার, আমি বুঝতে পারতেছি না এটা কি করবো আসলে। আচ্ছা ঠিক আছে, আপনি স্ক্রিনটা শেয়ার দেন, দেখাই আপনি কাজ করেন। আচ্ছা, যে কোনো একটা ওয়েবসাইটে যান, যে ওয়েবসাইটটাতে, হ্যাঁ দেখতে পাচ্ছি। স্যার এইখানে, এখানে আপনাকে লগ ইন করতে হবে না, আপনাকে সাইন ইন করতে হবে, কারণ আপনি তো এখানে প্রথমবার আসছেন না। স্যার এইখানে তাই না? হ্যাঁ, এখানে আপনাকে সাইন ইন করতে হবে, সাইন আপ করতে হবে। হ্যাঁ, এখানে ইমেল দেন আপনার। হ্যাঁ, এখানে আপনার হচ্ছে ডিসপ্লে নেম বলতে ইউজার নেম একটা দেন। স্যার এটা পাসওয়ার্ড কি মেইলে দিব? না 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 না, আপনার নতুন করে দিব? নতুন পাসওয়ার্ড, এই সাইটটার জন্য পাসওয়ার্ড, অর্থাৎ বসবারের জন্য আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। আপনার ওই ইউজার নেমটা অ্যাভেলেবেল নাই, ওখানে ইউজার নেম অন্য আরো কিছু দিতে হবে। এখন একটা পাসওয়ার্ড দেন যেটা আপনার মনে আছে বা মনে থাকবে পরবর্তীতে। স্যার এখানে কি দিব স্যার? মার্কেটিং এজেন্সি দিতে পারো। ওই যে দেখেন প্রথমে আছে মার্কেটিং এজেন্সি, ওইটা দেন। দেন কোম্পানি সাইজ 1 থেকে 10 দিয়ে দেন। আচ্ছা, লিটল ইউজ অফ এসইও নিচে দেন, লিটল ইউজ অফ এসইও। আচ্ছা, এখানে এগ্রি করে দেন, এখানে রোবটটা দিয়ে দেন, রোবট চেক করে দেন। দেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট।
স্যার কোম্পানি সাইজটা হচ্ছে 1 থেকে 10, এটা হচ্ছে শুধু দিলেন কেন স্যার? অন্যান্য গুলোতে কি সমস্যা? ধরেন যে আপনারা 10 জন এখানে, হচ্ছে এমপ্লয়ার আছে ওই কোম্পানিতে, এই জন্য দেওয়া হয়েছে। আপনাদের তো কোনো কোম্পানি নাই তাই না, ওটা জাস্ট আমরা দিলাম আর কি। আপনাদের একটা টিম আছে, ধরেন যে আপনারা একটা টিম, তো 1 থেকে 10 দিলাম। আচ্ছা এখন দেখেন ওই যে উপরে দেখেন লগ ইন একটা স্যার অপশন এখন আছে। লগ ইন করবো? হ্যাঁ দেখেন লগ ইন অপশন আছে, ওটা লগ ইন করেন। এখন আপনার মেইল এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করেন। স্যার লেভেল লেভেল অফ এসইও প্রাইভেসিটা কি দেব? লিটল উইস অফ এসইও। হ্যাঁ, লিটল ইউজ অফ এসইও। স্যার রিমেম্বার মি দিব? না, রিমেম্বার মি দিতে হবে না, লগ ইন দেন। স্যার ইমেইল আসছে, মেইল, সরি। ইমেইলটাকে ভেরিফিকেশন করে নাও, তাছাড়া তো হবে না। স্যার ডিসপ্লে নামটা কি দেব? এটা একটা ইউজার নেম দিয়ে দেন, ধরেন যে সোহেল রানা, এ ধরনের একটা ইউজার নেম দিয়ে দিলেন, মাঝখানে স্পেস বাদ দিয়ে। আচ্ছা যে মেইলটা দিছেন, স্যার মেইলটা ভেরিফিকেশন করলেই তো হয়ে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, মেইলটা ভেরিফিকেশন করলেই হয়ে যাবে। ফোনে গেছে না স্যার, যে এটাতে নয়, যে এটাতে। ওই যে দেখেন প্রথমে আসছে বস বার একটা। স্যার একটু টাইম নিচ্ছে হয়তো। সমস্যা নাই। স্যার আসছে তাই না? ভেরিফিকেশন হয়েছে? হ্যাঁ ভেরিফিকেশন হয়েছে, এখন হচ্ছে জাস্ট লগ ইন করলেই হচ্ছে। স্যার এখন লগ ইন? হ্যাঁ এখন লগ ইন করেন, অলরেডি লগ ইন হয়ে আছেন আপনি। স্যার আসছে স্যার। হ্যাঁ হ্যাঁ লগ ইন। স্যার জি স্যার লগ ইন। এখন আমি ওয়েবসাইটে চেক করতে পারবো তাই না? হ্যাঁ হ্যাঁ চেক করতে পারবেন, সমস্যা নেই। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা তো এখন বুক মার্কিং করতেছেন, বা এই বুক মার্কিং করার যে আমাদের যে উদ্দেশ্যটা, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটের সাথে একটা লিঙ্ক বিল্ডিং করব। এটাই তো মেইন উদ্দেশ্য, তাই না? তো এই যে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা, বা এই যে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা, বা এই যে আমাদের দুইটা ওয়েবসাইটের মধ্যে যে লিঙ্ক বিল্ডিং করা, এইটার বিভিন্ন পদ্ধতি আছে। তার মধ্যে একটা হচ্ছে যে সোশ্যাল বুক মার্কিং, বা বুক মার্কিং এর মাধ্যমে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা। এটার আরো অনেক পদ্ধতি আছে, সেটা হচ্ছে আপনার ইমেজ সাবমিশন, পিডিএফ সাবমিশন, ভিডিও সাবমিশন, ফাইল সাবমিশন, দেন আপনার হচ্ছে ফোরাম পোস্টিং, গেস্ট পোস্টিং, আপনার হচ্ছে গেস্ট পোস্টে গিয়ে আবার হচ্ছে মানে গেস্ট পোস্ট না, ওটা হচ্ছে আপনার কমেন্টের মাধ্যমে আপনার হচ্ছে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা। এই যে বিষয়গুলো আছে, তো আমরা আসলে প্রত্যেকটা মানে ব্যাকলিঙ্ক করার যে সিস্টেম, এগুলোর জন্য আলাদা আলাদা প্ল্যাটফর্ম ইউজ করব। তো ব্যাকলিঙ্কটা আসলে আমরা কেন ক্রিয়েট করি? ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার যে মেইন উদ্দেশ্য, সেটা হচ্ছে যে গুগল আসলে সবসময় ক্রাউল করে, বা এই ওয়েবসাইটগুলোকে তারা ভিজিট করে যে ওয়েবসাইটগুলোর ডিএপিএ বা অ্যাক্টিভিটি অনেক বেশি, বা যে ওয়েবসাইটগুলোতে প্রতিনিয়তই ব্রাউজ বেশি হচ্ছে, বা প্রতিনিয়তই নতুন নতুন বিষয় আপডেট হচ্ছে বা আপলোড হচ্ছে, এইগুলোতে আসলে গুগল ক্রাউল বেশি করে। তো এখন আমরা যদি এই ওয়েবসাইটটাতে, এই যে archive.org বা archive.organization, এটাতে যে আমরা যে আমাদের লিঙ্কটা দিলাম, এটা করে যে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করলাম, বা সোশ্যাল বুক মার্কিং এর মাধ্যমে আমরা যে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করলাম, এটার আসলে উদ্দেশ্যটা কি, বা এটার ফলাফলটা কি? এটার ফলাফলটা হচ্ছে যে গুগল এই পেজগুলোকে বেশি ক্রাউল করে। তো সে যখন ক্রাউল করে, তখন দেখে যে এই ওয়েবসাইটটাতে আসলে কি কি আছে। তো সে যখন ওই গুগলের ক্রাউলার, বা দেখা যাচ্ছে গুগলের যে রোবটটা আছে, এটা যখন এই archive.org কে যখন ক্রাউল করবে, বা দেখা যাচ্ছে ভিজিট করে দেখবে, তখন সে আমাদের একটা লিঙ্ক পাবে,
বা আহসান হাবিবের যে লিঙ্কটা বা নাইম ইসলামের যে লিঙ্কটা আমরা এখানে দিলাম বুকমার্কিং এর মাধ্যমে, এই লিঙ্কটা গুগল ক্রাউল খুঁজে পাবে। দেন ওই লিঙ্কের থ্রুতে গুগল ক্রাউল আমাদের ওয়েবসাইটকে ভিজিট করবে। ভিজিট করে সে দেখবে যে এই ওয়েবসাইটের কন্টেন্ট আসলে কেমন, বা এই ওয়েবসাইটের কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি কেমন, ভিজিটর কেমন। তো যখন সে দেখবে যে হ্যাঁ সবকিছু পজিটিভ বা সবকিছু পারফেক্ট ভাবে আছে, দেন গুগল ক্রাউল আমাদের সাইটটাকে পজিটিভ ভাবে দেখবে, বা দেখা যাচ্ছে যে সে এটাকে র্যাঙ্কিং এর দিকে আগায় নিয়ে আসবে। আচ্ছা, এখন যে বিষয়টা যে এই ওয়েবসাইটগুলো যে এত ভালো মানের, তারপরে আমাদেরকে ব্যাকলিঙ্ক দিচ্ছে ফ্রিতে, তো এদের আসলে কাজই হচ্ছে ব্যাকলিঙ্ক দেওয়া। এরা জাস্ট এদের ওয়েবসাইটটাকে বেশিরভাগ ক্রিয়েট করেই রাখছে যে আমরা অন্যান্য সাইটকে ব্যাকলিঙ্ক দিব, কারণ নর্মালি ব্যাকলিঙ্ক ফ্রিতে পাওয়া যায় না, বা দেখা যাচ্ছে ব্যাকলিঙ্ক করার সময় বা গেস্ট পোস্টিং এর সময় অনেক সময় পে করতে হয়। তো এরা এটা করেই রাখছে যে আমাদের ওয়েবসাইটে যে ভিজিটররা আসবে, এরা আসবে হচ্ছে এখানে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে বা ব্যাকলিঙ্ক গুলো চেক করতে। তো এই কারণে তাদের এই ওয়েবসাইটে ক্রিয়েট করে রাখা। আর আমরা যদি এখানে বেশি থেকে বেশি ব্যাকলিঙ্ক দিই, তাহলে কি হবে যে আমাদের ওয়েবসাইটগুলো বেশি থেকে বেশি ভিজিট হবে, ক্রাউল হবে, দেন আমরা হচ্ছে এটা র্যাঙ্কিং এর সামনের দিকে আগায় নিয়ে আসতে পারবো। আর ভালো একটা ওয়েবসাইটের সাথে যদি আপনার লিঙ্ক বিল্ডিং থাকে, অর্থাৎ যে ওয়েবসাইটটার হচ্ছে ডিএপিএ অনেক হাই, অনেক বেশি, এই সাইটগুলোর সাথে যদি আপনার লিঙ্ক বিল্ডিং থাকে বা দেখা যাচ্ছে যে আপনার সম্পর্ক থাকে, তাহলে যদি ভালোর সাথে ভালো থাকে তাহলে আপনাকেও ভালো বলবে, আর যদি খারাপের সাথে আপনারটা থাকে তাহলে আপনাকেও খারাপই বলবে। তো এই কারণে আমাদেরকে স্প্যামিং গুলো বা দেখা যাচ্ছে যে এই যে স্প্যামিং যে স্কোরটা, এটা চেক করে দেখতে হয় যে ওয়েবসাইটটাতে স্প্যামিং এর স্কোর কত বেশি। দেখা যাচ্ছে যে অন্যান্য লিঙ্ক স্প্যাম করতেছে, কিন্তু সাথে আপনারটাও কোনো একটা কারণে বাউন্স হয়ে গেল বা স্প্যাম হয়ে গেল, দেন আপনাকে কিন্তু গুগল পেনাল্টি দিতে পারে। এই কারণে স্প্যামিং স্কোরটা জরুরি। আর আমরা আসলে এই যে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার যে সিস্টেম বা দেখা যাচ্ছে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার যে বিভিন্ন ধরন, এটার উপর ভিত্তি করে আমরা আসলে প্ল্যাটফর্ম চেঞ্জ করব। তো ফেসবুক বা টুইটার বা লিঙ্কডইন এগুলোতেও আপনারা লিঙ্ক দিতে পারেন, কিন্তু দেখবেন যে লিঙ্ক দিয়ে অনেক সময় প্রবলেম হচ্ছে, বা দেখা যাচ্ছে যে আপনার এই পোর্টফোলিওর এই লিঙ্কটা, যেটা একটু আগে পোস্ট করলাম, এই পোর্টফোলিওর লিঙ্কটা আপনি হচ্ছে কারো একটা ফেসবুকের কমেন্টে গিয়ে দিয়ে আসলেন, বা ফেসবুকে আপনি পোস্ট করে রাখলেন। তো এটা হয়তো একবার দুইবার রিলেভেন্ট হতে পারে, বা একটা বা দুইটা জায়গায় হয়তো রিলেভেন্ট হতে পারে। এখন আপনি চাচ্ছেন যে 40টা জায়গায় আপনি পোস্ট করবেন, কারণ কি ফেসবুকের ডিএপি অনেক হাই, আপনি 40টা জায়গায় পোস্ট করবেন, দেখবেন যে আপনার ওই লিঙ্ক ব্লক হয়ে গেছে, আপনার প্রোফাইল ব্লক হয়ে গেছে, বা দেখা যাচ্ছে ওই লিঙ্ক ব্লকের থ্রুতে আপনার ওয়েবসাইটে একটা মানে পেনাল্টি চলে আসছে। তো নর্মালি সোশ্যাল মিডিয়াতে যে কাজগুলো করা পসিবল, আমরা সোশ্যাল মিডিয়াতে ওই কাজগুলোই করব। আর অন্যান্য মানে এই যে ওয়েবসাইটগুলো দিয়ে রাখছে যেগুলো আসলে ব্যাকলিঙ্ক বা দেখা যাচ্ছে সোশ্যাল বুকমার্কিং করার জন্যই, আমরা এগুলোতে আমাদের ব্যাকলিঙ্ক বা এই যে যে নির্দিষ্ট ক্যাটাগরির যে ব্যাকলিঙ্ক, এটা আমরা এখানে ক্রিয়েট করব। তো এটা ছিল মূলত বিষয়। তো ফেসবুকে যে করতে পারবেন না তা না, একবার দুইবার হয়তো করা যেতে পারে, কিন্তু আপনার যে এই যে পোর্টফোলিওটা বা আপনার যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা আসলে ফেসবুকের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, কতটুকু সামঞ্জস্যপূর্ণ, আপনি কোন অ্যাঙ্গেল থেকে পোস্ট করছেন, কোথায় এই লিঙ্কটা রাখছেন, এটা আসলে আপনাকে চিন্তা ভাবনা করে বের করে দেখতে হবে। আপনি দেখা যাচ্ছে একটা ই কমার্স সাইটে গিয়ে আপনার হচ্ছে একটা অন্য জায়গার কথা বলতেছেন যে এখানে আপনারা সবাই ফান্ড ডোনেট করেন, এটা করেন সেটা করেন, তো দেখা যাচ্ছে এই দুটা কিন্তু বিষয় ইরিলেভেন্ট হলো। কেউ একজন সার্ভিস সেল করতেছে, সেই সার্ভিস সেলের জায়গায় আপনি গিয়ে ওখানে ফ্রি প্রমোশনের কথা বলতেছেন, দুইটা বিষয় ইরিলেভেন্ট, তারা কিন্তু আপনাকে রিপোর্ট করতে পারে। তো এই যে ফেসবুকের যে বিষয়গুলো বা দেখা যাচ্ছে ফেসবুকে এখানে স্প্যামিং বা দেখা যাচ্ছে যে আপনার রিপোর্ট খাওয়ার পসিবিলিটিটা বেশি। আর এই যে archive.org বা দেখা যাচ্ছে যে জার্নাল, যেটা আর কি দেখলাম যে লাইভ জার্নাল, এইগুলোতে দেখা যাচ্ছে এরা বুকমার্কিং করার জন্য আপনাকে পোর্শন দিয়েই রাখছে। তো তাহলে আপনি কেন এদেরকে ছেড়ে অন্য জায়গায় গিয়ে আপনি বুকমার্কিং করবেন? এখানে আপনাকে জায়গাটা দিয়েই রাখছে, তো আপনি এখানেই করেন, এটাই বেটার। আচ্ছা, তো এটা আমরা হচ্ছে বুকমার্কিং এর জন্য দেখলাম। এরপরে আছে হচ্ছে ধরেন যে ইমেজ সাবমিশন। তো দেখবেন যে ইমেজ সাবমিশনের মাধ্যমেও ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা যায়। তো ইমেজ সাবমিশনের মধ্যে ব্যাকলিঙ্ক যখন আপনি ক্রিয়েট করবেন, তখন আপনি সার্চ দিবেন যে হচ্ছে যে ইমেজ সাবমিশন ওয়েবসাইট, মানে ইমেজ সাবমিশন সাইট লিস্ট 2021। দেখবেন যে ওইখানে ইমেজ সাবমিশন করার জন্য যে স্পেশাল যে ওয়েবসাইটগুলো আছে বা যারা আসলে
ইমেজ সাবমিশনের মাধ্যমে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে দেয়, তাদের লিস্ট আপনার সামনে চলে আসবে। তো এগুলো আসলে ব্যাকলিঙ্ক, সবগুলো একসাথে মিলে বলা হচ্ছে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা, কিন্তু এই ব্যাকলিঙ্ক ক্রিয়েটের আবার বিভিন্ন সিস্টেম বা টাইপ আছে। তো এগুলোর জন্য আবার আলাদা আলাদা প্ল্যাটফর্ম আছে। তো যে কাজটা যেখানে করা ভালো সেখানেই করা উচিত। অন্য জায়গায় করতে গেলে আমাদের রিপোর্টের থ্রুতে আমাদের ওয়েবসাইটে পেনাল্টি আসার পসিবিলিটিটা বেশি। বুঝতে পারছেন জ্যোতির ভাই? জি স্যার। ঠিক আছে। এটা হচ্ছে যে এই সাইটগুলো যারা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে দেওয়ার মানে করার জন্য আমাদেরকে জায়গা দিচ্ছে বা তাদের সাইট ক্রিয়েট করে রাখছে, তাদের প্রফিটটা কি? আপনি দেখেন যে এই সাইটটাতে হ্যাঁ, জি স্যার। আমরা আসলাম ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার জন্য, তাই না? তো এই সাইটটাতে আমাদেরকে কি দেখাচ্ছে? প্রথমে কি দেখাচ্ছে? অ্যাড দেখাচ্ছে না? এই সাইটে অ্যাড দেখাচ্ছে না? গুগল অ্যাডসেন্স জি এর অ্যাড স্যার। দেখাচ্ছে। হ্যাঁ, তো এই যে অ্যাডসেন্সের যে অ্যাড তারা আমাদেরকে দেখাচ্ছে, এতে করে তো তারা পেমেন্ট পাচ্ছে, তারা তো এখান থেকে জি আর্নিং স্যার, অ্যাড পাচ্ছে। দেখাচ্ছে। তো এটাই হচ্ছে তাদের প্রফিট। আপনি যে ওখানে বুকমার্কিং করতে, ভিজিটও বাড়তেছে স্যার। হ্যাঁ, আপনি যে ওখানে বুকমার্কিং করতে যাচ্ছেন, আপনি ওখানে রেজিস্ট্রেশন করলেন, এতে করে তারা আপনার একটা ইনফরমেশন বা আপনার মেইলটা পেয়ে গেল। দ্বিতীয়ত যে বিষয়টা, যে তারা হচ্ছে আপনার কাছ থেকে একটা লিঙ্ক নিল, সমস্যা নাই, তারা হয়তো আপনার ওয়েবসাইটটার একটা লিস্ট পেয়ে গেল যে এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, এই ইনফরমেশন তারা কিন্তু কালেক্ট করলো। তৃতীয়ত যে বিষয়টা, আমরা যখন একটা সাইটে বুকমার্কিং করতে গেলাম যে এই সাইটটাতে যদি আসি, বেশ কয়েকবার এই সাইটটা আমাদেরকে ভিজিট করতে হচ্ছে বা বেশ কয়েকবার রিলোড দিতে হচ্ছে, এখানে সাইন আপ করতে হচ্ছে, লগ ইন করতে হচ্ছে, ইমেল ভেরিফিকেশন করতে হচ্ছে, আবার একটা পেজে গিয়ে লিঙ্ক দিতে হচ্ছে। এই যে 5টা বা 6টা পেজ আমরা ভিজিট করতেছি, প্রত্যেকটা পেজে যদি ওদের অ্যাড থাকে, সেই অ্যাডগুলো কিন্তু আমরা ভিউ করতেছি। তো এই অ্যাডগুলো যখন ভিউ হবে তখন কিন্তু ওদের ওখান থেকে আর্নিং আসবে। এটাই হচ্ছে তাদের টার্গেট। আর প্রত্যেকটা সাইট যে হচ্ছে তাদের সাইটের তো র্যাঙ্ক আরো ভালো করার কথা না স্যার, হ্যাঁ, যেটা এর অবশ্যই আগে বলছিলেন। অবশ্যই সাইটের র্যাঙ্ক ভালো করার কথা। এখন বিষয়টা হচ্ছে যে আমি আপনার সাথে লিঙ্ক বিল্ডিং করতে গেলাম, এটা কিন্তু পরোক্ষভাবে এইভাবেও হতে পারে যে আপনার সাথে আমার একটা লিঙ্ক বিল্ডিং হলো। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। তো ওদের সাইটটা আরো ডে বাই ডে ডেভেলপ করতেছে, ইমপ্রুভ করতেছে। আপনি একটা জিনিস আপনাদেরকে দেখাই, আমার তো মজবার তো আছেই অ্যাক্টিভ করা। আচ্ছা, মজবারটা অফ হয়ে গেছে। আচ্ছা, আহসান হাবিবেরটাতে যাই। এখানে একটা জিনিস দেখেন, দেখছেন আহসান হাবিবের সাইডের ডিএপিএ কত? স্যার এক এক করে দেয়া আছে স্যার। তো বিষয়টা তো বুঝতে পারলেন যে আসলে আপনার যে সাইটটা, এইটার ডিএপিএ অনেক লো, আর ওদের ডিএপিএ দেখছেন যে একদম কত 99 এবং হচ্ছে 92। ইটস হিউজ। এর কারণটা হচ্ছে যে এদের সাইটটা অনেক ভালোভাবে মেইনটেইন করা, অনেক সাইটগুলোর সাথে লিংক করা আছে, এবং এতে করে আপনারা যেরকম ইমপ্রুভ হচ্ছে, এদেরও কিন্তু পরোক্ষভাবে একটা এদের সাইটটা কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে। এরা মেইনলি যে বিষয়টা নজরদারিতে রাখে সেটা হচ্ছে যে স্প্যামিং, যে কেউ এখানে লিঙ্ক দিয়ে স্প্যামিং করছে কিনা, বা কোনো মানে অসামঞ্জস্যপূর্ণ কোনো লিঙ্ক এখানে দিয়ে রাখছে কিনা, বা দেখা যাচ্ছে যে কোনো লিঙ্ক জেনারেটর দিয়ে কোনো হচ্ছে ফেক লিঙ্ক জেনারেট করে এখানে কেউ দিয়ে রাখছে কিনা। তারা এই বিষয়টা শুধুমাত্র চেক করে। এটাই হচ্ছে এদের সাইটের যে লাভ, বা দেখা যাচ্ছে যে এখানে প্রতিদিন কত ভিজিটর আসতেছে, এটা হচ্ছে তারাই ভালো বলতে পারবে বা আমরাও চেক করতে পারবো। দেখেন এদের যে এখানে বলছে, দেখছেন এদের লিঙ্কের সংখ্যা কত? প্রায় 12,84,00,000 মতো লিঙ্ক এদের সাথে আছে। তো এদের সাইডের ডিএপিএ 92 আর 99 হবে না, আমাদের সাইডের হবে? আমাদের এখানে লিঙ্ক একটা লিঙ্কও ক্রিয়েট করা নাই, মানে তাই দেখাচ্ছে আর কি। স্যার যত হচ্ছে লিংক বিল্ডিং করব ততই তো হচ্ছে আমার সাইটে পিএডিএ বাড়বে, তাই তো? পিএডিএ বাড়বে, প্লাস ভিজিটর বাড়বে, লিঙ্কের থ্রুতে ভিজিটর বাড়বে, আরো অন্যান্য বিষয় আছে, আরো অনেক ফ্যাক্টর আছে, সেগুলো অ্যানালাইসিস করে দেন হচ্ছে পিএডিএটা বাড়ে। তো এইগুলো হচ্ছে তাদের প্রফিট, যে তারা আসলে এখানে আসলে ফ্রিতে দিচ্ছে না, তাদের পরোক্ষভাবে অনেক প্রফিট এখানে আছে। আচ্ছা, অ্যালেক্সা র্যাঙ্কিং এর যে বিষয়টা হয়, যে এরা আসলে একটা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন ওয়েবসাইটকে তারা হচ্ছে র্যাঙ্কিং করে। তো এদের বিভিন্ন র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, এদের মধ্যে যে মেইন যে র্যাঙ্কিং ফ্যাক্টরটা সেটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে আসলে ভিজিটর কেমন, বা আপনার ওয়েবসাইটটা আসলে কেমন পপুলার।
তো এটা হচ্ছে মেইন এদের ফ্যাক্টর যে আপনার ওয়েবসাইটে মান্থলি ইউনিক কত ভিজিটর আসতেছে। তো এটা আপনারা হচ্ছে এটা অ্যালেক্সা মানে কনসিডার করে যে আপনার ওয়েবসাইটে ইউনিক ভিজিটর কেমন, মান্থলি ভিজিটর কেমন, বা দেখা যাচ্ছে পেজ কেমন ভিউ হচ্ছে, কত সময় ধরে এখানে ভিজিটররা থাকতেছে, বা এই ওয়েবসাইটটা কি পরিমাণ ব্যবহার হচ্ছে, এখান থেকে কোনো স্প্যামিং হচ্ছে কিনা, এই বিষয়গুলো তারা কনসিডার করে দেন আপনাদের এই ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করে অ্যালেক্সাতে। তো অ্যালেক্সাতে কি হয় যে এখানে র্যাঙ্কিং যত বেশি, মানে আমাদের এখানে কি যে ডিএপিএ যত বেশি হাই আমাদের ওয়েবসাইটে তত ভালো, কিন্তু অ্যালেক্সার ক্ষেত্রে সেটা হচ্ছে উল্টা। মানে যেমন হচ্ছে যে স্কুলে থাকতে রোল নাম্বার ছিল না, যে যার রোল 1 সে হচ্ছে ভালো, যার 2 সে আরেকটু কম ভালো, বা দেখা যাচ্ছে এইভাবে কনসিডার করা হতো। তো অ্যালেক্সার ক্ষেত্রেও তাই, যাদের র্যাঙ্কটা যত কম তাদের ওয়েবসাইটের কোয়ালিটি তত ভালো। এটা হচ্ছে বিষয়। তারপরে ওয়েবসাইটে এদের অ্যালেক্সা দিয়ে মানে টেস্ট করতে পারেন, বিভিন্ন ওয়েবসাইটের ইউআরএল দিয়ে অ্যালেক্সা র্যাঙ্কিং লিখে সার্চ দেবেন, দেখবেন যে ওদের অ্যালেক্সার ওয়েবসাইটটা চলে আসবে, ওখানে লিঙ্ক দিয়ে আপনি চেক করতে পারেন। এদের অ্যাপ আছে বা আরো বিভিন্ন সিস্টেম আছে অ্যালেক্সা র্যাঙ্কিং চেক করার। যে কিওয়ার্ড সার্ভারটা বা যে কোনো ধরনের এক্সটেনশন যখন আপনারা বন্ধ করবেন, জাস্ট এই যে এখান থেকে ক্লিক করে যে ম্যানেজ এক্সটেনশনে যাবেন, যাওয়ার পর দেখেন যে কিওয়ার্ড সার্ভারটা কই আছে, এই দেখেন কিওয়ার্ড সার্ভার আপনারটা এখানে এই যে এইরকম অবস্থায় আছে, আপনি জাস্ট এখান থেকে অফ করে দিবেন। বুঝতে পারছেন? এই যে দেখেন আমি এই যে মজবারটা এখান থেকে আরেকবার দেখেন। আচ্ছা আরেকবার দেখাই দিব। জি স্যার, নেটওয়ার্কের প্রবলেম ছিল তো। আচ্ছা দেখেন এই যে এখানে মানে একটা ট্যাবে আসার পর এই যে এখানে দেখেন যে এক্সটেনশন অপশনটা আছে, এখানে ক্লিক করবেন, করার পর জাস্ট এখান থেকে ম্যানেজ এক্সটেনশনস এটাতে যাবেন, যাওয়ার পর এখান থেকে যে এক্সটেনশনটা এই যে দেখেন কিওয়ার্ড সার্ভার আমার এটা বন্ধ করা আছে, আপনারটা হয়তো এই অবস্থায় আছে, আপনি জাস্ট এটাকে অফ করে দিবেন, তাহলে আর কিওয়ার্ড সার্ভারটা কাজ করবে না, তখন ওটা স্টপ হয়ে থাকবে। আবার যখন আপনার কাজের প্রয়োজন হবে জাস্ট এখান থেকে অন করে নেবেন, তাইলেই হবে। জি স্যার, আমার তো সবগুলো এক্সটেনশনে অন করা আছে। না ওগুলো অফ করে দেন, তাছাড়া আপনার পিসি স্লো হয়ে যাবে, আপনার ব্রাউজার স্লো হয়ে যাবে, প্রবলেম করবে।